স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। আন্দোলন, সহিংসতা, ষড়যন্ত্র সহ নানামুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে কিভাবে হবে এই ঐক্য তার রূপরেখা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো দল মতকে বাদ না দিয়ে শুধু অভিযুক্তদের বিচারের আওতায় এনে নির্বাচনের দিকে এগোতে হবে, অন্যথায় পরিণতি খুব একটা ভালো হবে না। ৫ই আগস্টের পর থেকেই বাংলাদেশের মানুষ যেন চড়ে বসেছে এক রাজনৈতিক রোলার কোস্টারে। প্রতিদিন নানা আন্দোলন, দাবি দাওয়া, রাজপথ বন্ধ, সহিংসতা সহ ঘটছে হত্যার মতো ঘটনাও। এছাড়া নাগালে আসছে না দ্রব্যমূল্য, বাড়ছে অনিশ্চয়তা। এই বাস্তবতায় অভ্যুত্থানের সুফল নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐক্যর কথা বলেছে বিএনপি। বৃহস্পতিবার প্রায় একই মত জানিয়েছে জামায়াতে ইসলামও। সরকারের উপদেষ্টারা বলছেন, সংস্কার দৃশ্যমান হবার পর ভোট, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন। আমাদের দল থেকে ইতিমধ্যে আহ্বান জানানো হচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমরা নিচ্ছি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করার জন্যে তার প্রথম দিন থেকে যেটা দরকার ছিল, এখনও আমি মনে করি দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধানত একেবারে স্বৈরাচারী দল ছাড়া অন্যদের সাথে আলাপ আলোচনা করে সে একটা পথ যদি বের করতে চায়, তাহলেই সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। এদিকে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা সব দলের রাজনীতি করার অধিকারের উপর জোর দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ যে রাজনীতিবিদদের বিরুদ্ধে, তাদের বিচারের আওতায় এনে রাজনৈতিক সমন্বয় করতে হবে। এতে অন্যান্য দেশের সাথে সম্পর্ক ঠিক থাকবে বলে মনে করেন তারা। তারা অলরেডি বলা শুরু করেছে, একটা হলো ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা তারা স্পষ্ট করেছে। এমনকি জার্মান অ্যাম্বাসাডার তিনি রিকনসিলিয়েশনের কথা বলেছেন খুবই স্পষ্টভাবে। তারা ওই সব দলের নির্বাচন চাইবে। এর একটা বড় কারণ হচ্ছে, যেহেতু তাদের ইনভেস্টমেন্ট থাকে এবং তারা চায় না যে আবার হট্টগোল হয়ে আবার অস্থিরতার মধ্যে পড়ে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা যেন ক্ষতি হয়। কোনো রাজনৈতিক দল ও মতকে বাতিল করার ফলাফল দেশের জন্য ভালো হবে না বলেও মনে করেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম সহ অন্যান্য সংগঠন। জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের হয়ে ১৬ শহরের বিপ্লব উদ্যানের সামনে এসে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় তারা জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবিও তোলেন। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর দাবিও জানান তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা, চট্টগ্রামে মসজিদে হামলা ও আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে ইত্তেফাকুল উলামা। খুলনায় বিকেল ৩টায় খুলনা মহানগরীর ডাকবাংলার মোড় চত্বরে সমাবেশ করে ইমাম পরিষদ। সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সমাবেশ ও মিছিল করেছেন খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা। ভোলায় আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল করে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠি, দিনাজপুর ও পিরোজপুরেও। ইসকন বা ধর্মের নামে মানুষ হত্যা নতুন বাংলাদেশে মেনে নেওয়া যায় না, এমন মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বড় একটি বিজয়ের পর এত হানাহানি কেন, এমন প্রশ্নও রাখেন তিনি। সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে জানান দলটির নেতা। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না এবং সফলও হতে পারবে না, এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত একচোখা নীতি অবলম্বন করছে।
তারা বিবৃতি দিয়েছে, কিন্তু একজন আইনজীবী হত্যার ব্যাপারে কোনো কথা বলেননি। কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ এই বিএনপি নেতার। বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি গোষ্ঠী তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আর দেশের ভাবমূর্তি রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তারা এসব কথা বলেন। পরে আলিফের পরিবারের কাছে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তার চেক। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন সরকারের দুই উপদেষ্টা। পরে আলিফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। তাদের কাছে আবেগতাড়িত কণ্ঠে আলিফ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা ও স্বজনরা। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইন্ধন দিছে এদের নেতা সবগুলো ফাঁসিছে। আমরা যে জড়িত আছে তাদের সবারও আমরা বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এ সময় আলিফের বাবার হাতে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে 1 কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির 7 লাখ টাকার চেক তুলে দেন। এর আগে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা বলেন, আলিফের হত্যাকারী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি মহলের অপতৎপরতার কথাও উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। গত মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন, এমন মন্তব্য করে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন নিয়ে এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে ভোট আয়োজনে তেমন চ্যালেঞ্জ দেখছেন না তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্ক করেন কবি নজরুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তুলে ধরেন নির্বাচন নিয়ে নিজেদের নানা যুক্তি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন জরুরি। মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি করা হয়েছে, যে গুম খুন লুটপাট করা হয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা সব কিছু সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই আয়োজনে যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা ওত নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, নতুন ইসির কাছে নির্বাচন নিয়ে তেমন চ্যালেঞ্জ নেই, তবে জটিলতা আছে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে।
আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ খুব বড় চ্যালেঞ্জ নাই, তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো, যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। তিনি জানান, নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেবে কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ, সেই সাথে কমছে দাম। তবে ঢাকার বাইরের পাইকারি বাজারের তুলনায় খুচরায় সবজির দরে পার্থক্য 30 টাকা পর্যন্ত। এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। হেমন্তকাল এখনো শেষ হয়নি, তার আগেই বাজারে ভরে উঠেছে শীতের সবজিতে। সবজি সরবরাহ বেড়েছে বরিশালে, এতে দাম কমেছে। বাজারে লাল শাক, মূলা শাক ও পালং শাক গেল সপ্তাহে 30 টাকা দরে বিক্রি হলেও এখন দাম 15 টাকা। কমেছে কাঁচামরিচ, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, পেঁপে ও লাউয়ের দাম। তবে অপরিবর্তিত আলু, বেগুন, গাজর, টমেটো ও করলা সহ আরও কিছু সবজির দর। সবজির দাম হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা। সবজির আমদানি ভালো আছে, দামও মোটামুটি আগের থেকে একটু কম আর কি। সকল তরকারি আসছে পড়ছে, দাম অনেক কমে গেছে। আগে সিম ছিল 100 টাকা, এখন হয়েছে 50 টাকা। ফুলকপি এখন 30 টাকা কেজি, আর আগে ছিল 100 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ায় ঠাকুরগাঁয়ের বাজারেও দাম কমতে শুরু করেছে সবজির। 2 সপ্তাহ আগের তুলনায় প্রতিটি সবজির দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত 2 সপ্তাহে বাজার একটু নিম্নমুখী, জনগণের হাতে লাগালে আছে। সবজির দাম যদিও কিছুটা কম হয়েছে, কিন্তু আলুর দামটা 80 টাকা কেজি। তবে পাইকারি ও খুচরা বাজারে দামের মধ্যে 20 থেকে 30 টাকার তারতম্য থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত খুচরা ব্যবসায়ীদের। আজকে দাম বেশি, কালকে দাম কম, মিলিয়ে টিলিয়ে তাতে খুব সমস্যায় পড়তেছি। মধ্যস্বত্বভোগী যারা, ওনাদের এই সিন্ডিকেট বা ওই যে দ্রুত তারা মালের দাম বৃদ্ধির কারণে আমরা আসলে কষ্টে পড়ি। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে 20 টাকা কেজি ডিফারেন্স। দাম কমাইতে হবে, এটা মনিটরিং করতে হবে। সবজি সহ সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে শীত জেঁকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। তবে পাইকারি ও খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, যেখানে 1 কেজি টমেটো খুচরায় কিনতে 50 টাকা বেশি গুনতে হচ্ছে। তবে গেল সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। আজকে সবজির বাজার কম, অর্থাৎ বাজার পাইকারপত্র কম, এই জন্য কম, আমদানিও বেশি। শালগম প্রতি কেজিতে 10 টাকা কমছে, মূলা প্রতি কেজিতে 10 টাকা কমছে, আর কপি প্রতি পিসে 5 টাকা করে কমছে। তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে। আড়তে যে মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম 30 টাকা আর খুচরায় 50 থেকে 60 টাকা। পাইকারিতে দেশি টমেটো 100 টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে 150 টাকায়। শসার কেজি 80 টাকা, গাজর 140 টাকা, এই কাঁচা টমেটো 180 টাকা কেজি, বাগুন 80 টাকা কেজি, বেগুন আছে 50 টাকা 60 টাকা কেজি, মূলা আছে 30 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান টমেটো 140 টাকা কেজি, গাজর আছে আপনার 140 টাকা। দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা। আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে, দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি। মানে এখন আপনার ওই আইসা ও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখনো পাই নাই। টমেটোর দাম আমরা যখন পাইতাম 60 টাকা 70 টাকা 50 টাকা, এখন কিনা লাগছে 130 টাকা কেজি টমেটো। চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয়, এজন্য বাজার তদারকির তাগিদ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। দাবি আদায় না হলে 8 ও 9 ডিসেম্বর সারা দেশে একযোগে 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। মহাসমাবেশ থেকে এই 6 দফা দাবি আদায়ের হুঁশিয়ারি দেওয়া হয়। বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদের ব্যানারে তাদের দাবিগুলো হলো: ডিপ্লোমা ডিগ্রিধারী তাদের 10 গ্রেডে পদোন্নতি, 2013 থেকে সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া, স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর গঠন,
ডিপ্লোমার পর বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং গ্র্যাজুয়েটদের নবম গ্রেড দেওয়ার দাবিও তাদের। আমাদের গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদেরকে স্বাস্থ্য খাতে নিয়োগ দিতে হবে। আমাদের ডিপ্লোমাদের 10ম গ্রেড এবং গ্রাজুয়েটদের 9ম গ্রেড দিতে হবে। ঢাকা আইএইচটিকে একটা ইউনিভার্সিটিতে রূপান্তর করতে হবে। আমাদের এই দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে আগামী 8/12/2024 তারিখে আমাদের সারা বাংলাদেশে 10টা থেকে 1 ঘন্টার কর্মবিরতি চলবে। জুলাই আগস্টের বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও 75 বাংলাদেশিকে মুক্তি দিয়েছে আরব আমিরাত। এ নিয়ে 188 জনকে মুক্তি দিল দেশটি। শুক্রবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সরোয়ার আলম। তিনি লিখেন, ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় গ্রেপ্তার আরও প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চারা আবাদ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা। ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এই খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো সহ নানা জাতের বীজের সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মাসুদ রানা চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন। বীজ পরিচর্যা সহ 6% জমিতে 30,000 চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা, যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা। ইউটিউবেতে অ্যাগ্রোওয়ান নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পাই ওখান থেকে, যে কৃষিতেও সফল হওয়া যায়। ওইখান থেকে আমার কিউরিসিটি জাগলো যে আসলে কৃষিতে কিভাবে সফল হওয়া যায়। তারপরে আমি 10 কাঠা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেমে চাষবাস। তার মতে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভের পরিমাণ বেশি। মোট 30,000 চারা এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে 2 লক্ষ টাকা মতন। সর্বমোট বিক্রি হবে প্রায় 4 লক্ষ টাকা সব মিলে, এবং লাভ হবে, আমি আশা করতেছি 2 লক্ষ টাকা লাভ হবে। এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে। মাসুদ ভাই এখান থেকে চারা দেয়, বীজ দেয়, তো ওনার দেখা দেখি অনেকেই নিচে, তাদের দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি। এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ শুরু করব। অ্যাগ্রো 1 এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে। আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো। প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব, যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয়। ডিভিসি নিউজ ডেস্ক। ছিল এখনকার মতো। ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ.tv। আরও ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।